সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আরজি শারমিন। শুরু হয়ে গেছে কুয়াশা এবিসি রেডিও এফএম 90.2। তো ঠিক আছে, আজকে আমরা প্রথম গল্পটা শুনবো। এডগার অ্যালান পোর কাহিনী আছে আজকে একটি ক্লাসিক, রক্তাক্ত মৃত্যু। এডগার অ্যালান পোর গল্প রক্তাক্ত মৃত্যু পড়ে শোনাচ্ছে সেতু। প্রথম পার্টটা এখন শুনবো, তারপর একটা বিরতি নিয়ে সরাসরি চলে যাব সেকেন্ড পার্টে, তারপর আবারও ফিরছি। সেই সময় সমস্ত দেশ জুড়ে রক্তাক্ত মৃত্যুর প্রতিধ্বনি। দেশটা যেন ধ্বংসের মুখের খাবারের মতো গুটি গুটি পায়ে এগিয়ে চলছে। এই রক্তাক্ত মৃত্যুটা এক ধরনের ব্যাধি, যে ব্যাধির আক্রমণে সমস্ত জায়গা জুড়ে রক্তবর্ণ বয়ে চলে। এই রোগের লক্ষণ হল প্রথমে তীব্র একটা যন্ত্রণার অনুভূতি, তারপর মাথা ঘোরা, সবশেষ শরীরের প্রতিটি লোমকূপ থেকে অবিরত রক্ত ঝরা। সারা শরীরটাই রক্তের দাগে ভর্তি হয়ে ওঠে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এই রোগের শিকার যাতে বাইরের কোনো সাহায্য কিংবা তার পরিচিত মানুষের কাছ থেকে কোন রকম সহানুভূতি পেতে না পারে, তার জন্য শিকারের মুখটা আঠালো ফিতে দিয়ে আটা থাকে। এই শিকার ধরা থেকে তাকে শেষ করতে সময় লাগে মাত্র আধা ঘন্টা। ঘটনাটা নিখুঁতভাবে ঘটে যায়। এই রক্তাক্ত হত্যাকাণ্ডের ফলে রাজকুমার প্রসপেরার রাজ্যের লোক সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেল। রাজকুমার প্রসপেরো খুব সুখী আর ভীষণ আবদ্ধ ছিলেন। তাছাড়া তিনি খুব সাহসী ও বিচক্ষণ ব্যক্তিও ছিলেন। যখন দেখলেন তার রাজ্যের লোক সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, তখন তিনি তার দরবারের হাজারখানেক যোদ্ধা আর অভিজাত মহিলাদের নিজের কাছে ডেকে পাঠালেন। তারপর নিজের তৈরি করা নির্জন দুর্গগুলোর মধ্যে কোনো একটাতে তাদের পাঠিয়ে দিলেন। ওদের যে দুর্গটায় পাঠানো হলো সেটা ছিল অদ্ভুত ধরনের দেখতে। যার থেকে রাজকুমারের নিজস্ব অভিজাত আর অদ্ভুত রুচির পরিচয় পাওয়া যায়। দুর্গটা চারিদিক থেকে উঁচু আর শক্ত দেয়াল ছিল, আর দেয়ালটা চারিদিকেই মাঝে মাঝে লোহার গেট ছিল। মানুষগুলোকে লোহার গেটের ভিতর ঢুকিয়ে দেবার পর দরজার বল্টুগুলো গরম করে হাতুড়ি পিঠে একেবারে বন্ধ করে দেওয়া হলো। এর ফলে দুর্গের মধ্যে কোন রকম উত্তেজনাকর ঘটনা ঘটলে কারোর পক্ষেই বাইরে থেকে আসার কোনো উপায় ছিল না। আবার ঠিক তেমনি কেউ ইচ্ছে করলেই ভেতরে ঢুকতে পারত না। কিন্তু দুর্গের ভিতরে সবকিছু ব্যবস্থা ছিল। বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সবকিছুই ছিল দুর্গের ভেতর। আনন্দ ফুর্তি করবার জন্য সব রকম ব্যবস্থা এই দুর্গের মধ্যে ছিল। আনন্দ দেবার জন্য ব্যালে নর্তকী আর যন্ত্রসঙ্গীতের বাদকেরাও ছিল। এছাড়াও সঙ্গ দেবার জন্য একদল সুন্দরী রমণী ছিল, আর খাবার জন্য ঢালাও মদের ব্যবস্থাও ছিল। দুর্গের নিরাপত্তার ব্যবস্থাটাও খুব নিখুঁত, কোনো ভয় ছিল না। শুধু এই দুর্গে একটাই জিনিস ছিল না, তা হচ্ছে রক্তাক্ত মৃত্যু। রক্তাক্ত মৃত্যুর কথা বলার আগে দুর্গটার বর্ণনা দিই। এই দুর্গটা ছিল 7টা ঘরওয়ালা একটা রাজকীয় অট্টালিকা। এই বিরাট ঘরগুলো সবটা এক নজরে দেখাও যায় না।
কারণ ঘরগুলোর দরজাগুলো ছিল অদ্ভুত ধরনের। আসলে এইরকম অসম্পূর্ণ দেখানোটাই ছিল ঘরগুলোর বৈশিষ্ট্য। কুড়ি কিংবা 30 গজ দূরে একটা একটা করে বাঘ ছিল, আর এই প্রতিটি বাঘই দেখলে কেমন যেন রহস্যময় মনে হতো। দেওয়ালের ডান বা দুদিকেই ঠিক মাঝখানে একটা করে লম্বাটে ধরনের ভুতুড়ে জানালা বসানো ছিল। ঘরের বাইরে ছিল টানা বারান্দা। প্রতিটি ঘরে খোলামেলা বাতাস বয়ে যেত। প্রত্যেকটা জানালার কাঁচ লাগানো ছিল, কিন্তু জানালার কাচের রংগুলো ছিল অদ্ভুত ধরনের। প্রত্যেক ঘরের প্রতিটি সরঞ্জাম যে রঙের ছিল, সেই ঘরের জানালার কাচের রংটা ওই ঘরের সাজ সরঞ্জামের রঙের মতো ছিল। যেমন পূর্ব দিকের প্রথম ঘরের প্রতিটি সাজ সরঞ্জাম নীল রঙের ছিল, তাই ওই ঘরের জানালার কাচের রংটাও নীল রঙের ছিল। দ্বিতীয় ঘরটায় বেগুনি রঙের জিনিসপত্র সাজানো ছিল, তাই ঘরের জানালার কাচেও বেগুনি রং ছিল। এইভাবে তৃতীয় ঘরের জানালার কাচের রং সবুজ, 4 নম্বর ঘরের জানালার কাচের রং কমলা, 5 নম্বর ঘরের জানালার কাচের রং সাদা, 6 নম্বর ঘরটার জানালার কাচের রং ছিল ধূসর, আর পশ্চিম দিকের 7 নম্বর ঘরটার প্রতিটি সাজ সরঞ্জাম ছিল কালো রঙের। এই ঘরের কড়িকাঠ থেকে মেঝে পর্যন্ত সবকিছুই কালো রঙের ছিল। এমনকি ঝুলে থাকা পর্দাগুলো আর মেঝের বেছানো কার্পেটটাও কালো রঙের। কিন্তু এই 7 নম্বর ঘরের জানালার কাচের রংটা ছিল আলাদা। কালো না হয়ে লাল রং ছিল। এই লাল রংটা দেখলেই মনে হতো তাজা আর ঘন রক্তের মতো। দুর্গের 7টা ঘরের মধ্যে কোনোটাতেই কিন্তু আলোর ব্যবস্থা ছিল না। এমনকি কড়িকাঠের ঝোলানো ঝাড়বাতি কিংবা প্রদীপ কোনো কিছুর ব্যবস্থাই ছিল না সেখানে। শুধু মাঝখানে কিছু সোনার অলংকার ছাদ থেকে বেয়ে নেমে এসে এদিক ওদিক ঝুলানো ছিল, যার ফলে সব ঘরগুলোই আলোবিহীন ছিল। শুধু ঘরের বাইরে লম্বা বারান্দায় প্রতিটি জানালার ঠিক উল্টো দিকের বারান্দাতে একটা করে 3 পায়া টুল রাখা ছিল, আর এই টুলের উপর রাখা থাকত জ্বলন্ত অঙ্গারের পাত্র। এই জ্বলন্ত অঙ্গার থেকে যে আলো বের হতো তার রঙিন জানালাগুলোর কাঁচ ভেদ করে ঘরের মধ্যে যখন পড়ত, তখন প্রতিটি ঘরে কেমন যেন রহস্যময় হয়ে উঠত। যেন একটা ভৌতিক আবহাওয়া সৃষ্টি হতো। এই 7টা ঘরের মধ্যে সবচেয়ে রহস্যময় ভৌতিক পরিবেশ সৃষ্টি হতো পশ্চিম দিকের 7 নম্বর ঘরটায়। অঙ্গারের আলো যখন ওই লাল ঘন রক্তের রঙের কাঁচের জানালা ভেদ করে ঘরের মধ্যে দিয়ে কালো পর্দাগুলো ও মেঝের কার্পেটের উপর পড়ত, তখন সমস্ত রকমের গা ছমছম করা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হতো। এই পরিবেশে যদি কেউ এই ঘরে ঢুকতো, তখন তার মুখটা একটা নিষ্ঠুর ভয়ঙ্কর ভাব ফুটে উঠত, যার জন্য এই ঘরটাকে দুর্গের সবাই এড়িয়ে চলত। খুব কম লোকই এই 7 নম্বর ঘরটায় ঢুকতে সাহস পেত।
7 নম্বর ঘরটার পশ্চিম দিকে দেওয়ালে আর একটা অদ্ভুত জিনিস রাখা ছিল। তা হচ্ছে মস্ত বড় আবলুস কাঠের ঘড়ি। এই ঘড়ির পেন্ডুলামটা ছিল বিশ্রী রকমের, কেমন যেন একঘেয়ে বিশ্রী ভাবে শব্দ করে দুলতে থাকত। মিনিটের কাঁটাটা সব ঘর বাঁক খেয়ে যখন একটা ঘন্টা পুরো হতো, তখনই ঘড়িটার পেতলের হৃৎপিণ্ড ফুঁড়ে একটা অদ্ভুত ধরনের শব্দ বেরিয়ে আসতো। শব্দটা ছিল পরিষ্কার, জোরালো ও গম্ভীর। এই শব্দটার মধ্যে একটা জাদু ছিল। যখনই শব্দটা হতো, তখন যারা বাদ্যযন্ত্রগুলো বাজাতো তারা সেসব বাজনা থামিয়ে চুপটি করে শব্দটা শুনত। নাচ গান তখন সব থেমে যেত। সমস্ত কিছুই কেমন যেন এলোমেলো হয়ে যেত। সবাই যেন এই শব্দ থেকে কিছু একটা বোঝার চেষ্টা করত, আর সবাই হতবুদ্ধি হয়ে পড়ে থাকত। শব্দটা যখন ধীরে ধীরে মিলিয়ে যেত, তখন আবার সবাই সহজ ও স্বাভাবিক হয়ে উঠত। একে অন্যের দিকে তাকাতো, হাসতো, গল্প করত। ওদের এই হাসি তাকানো দেখলেই মনে হতো সবটাই ওদের ভয়ের জন্য। তারপর ওরা নিজেদের মধ্যে আলোচনা করত, বলতো আবার যখন এই শব্দটা হবে তখন আর ওরা এমনি করে বোকার মতো চুপ করে থাকবে না। কিন্তু ওদের বলাই সার হতো। সেই 60 মিনিট অর্থাৎ 3600 সেকেন্ড পরে ঘড়িটা আবার এই অদ্ভুত সুরে বেজে উঠত। তখন আর ওদের আগের কথা মনে থাকতো না। আগের মতো সব কিছু থেমে যেত। মানুষগুলো সব বোকার মতো নিশ্চুপ হয়ে যেত। ওরা সবাই কিছু একটা বুঝতে চেষ্টা করত। প্রতি ঘন্টায় এইরকম অদ্ভুত শব্দ শুনে চুপ করে গেলেও ওদের আনন্দের অনুষ্ঠান ঠিকভাবেই চলত। তাতে কোনো রকম ত্রুটি ছিল না। শুনব গল্পের দ্বিতীয় পর্ব। এই 7 নম্বর ঘরের সমস্ত সাজসজ্জাগুলো রাজকুমার প্রসপেরোর রুচি অনুযায়ী হয়েছিল। এতেই তার অদ্ভুত ধরনের রুচির পরিচয় আমরা পাই। তাছাড়া তার পরিকল্পনা অনুযায়ী সমস্ত অনুষ্ঠানগুলো চলত। এই সমস্ত কিছু মিলিয়ে শুধু একটাই পরিবেশ সৃষ্টি হতো, যেটা হচ্ছে গতিময় ও ভৌতিক আবহাওয়ার। অবশ্য হারমানি দেখার পর থেকেই রাজকুমারের মাথায় এসব অদ্ভুত অদ্ভুত পরিকল্পনা এসেছে। তাছাড়া এখানকার মানুষগুলোও কেমন যেন অদ্ভুত ধরনের। সবাই কেমন পাগল পাগল কথাবার্তা বলে। আসলে সবকিছুই দেখলে মনে হয় কোনো কিছু সুস্থ নয়। সব যেন কেমন এলোমেলো, অগোছালো। নির্জন, নিখুঁত নিরাপত্তা থাকায় দুর্গের মধ্যে সবাই খুবই আনন্দের মধ্যে দিন কাটাচ্ছিল। এইভাবে প্রায় 5-6 মাস কেটেও গেল। হঠাৎ 6 মাসের শেষ হবার আগেই সেই অভিশপ্ত ব্যাধির আক্রমণ শুরু হলো। ঘটনাটা যেদিন ঘটে সেদিন রাজকুমার এসপেরো তার 1000 খানেক মজুরদের সঙ্গে নাচ গানের আসরে আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েছিল। ঘরগুলো সব যেন ভয়াবহ মনে হতে থাকে। মনে হলো ঘরের রংগুলো যেন
তারারা চুষে নিচ্ছে। হঠাৎ আবলুস কাঠের সেই ঘড়িটা শব্দ বাজতে থাকে, যার ফলে সমস্ত বাদ্যযন্ত্রের বাজনা থেমে যায়। চারিদিকে নিস্তব্ধ নীরবতা নেমে আসে। সবাই যেন থমকে দাঁড়িয়ে পড়ে। শব্দটা থামতেই আবার বাদ্যযন্ত্রগুলো বেজে ওঠে। সবাই হাসি গল্পে মুখর হয়। আনন্দ ফুর্তির বন্যা বয়ে যায়। 3 পায়ে তুলে রাখা সেই জ্বলন্ত আঙ্গারের আলোগুলো রঙিন কাছের জানালাগুলো ভেদ করে ঢুকে পড়ে এক একটা ঘরে। বিভিন্ন রঙের পরিবেশ সৃষ্টি করতে থাকে তারা। সব ঘরগুলোর মধ্যে 7 নম্বর ঘরটা বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। উৎসবের রাত ক্রমশ বেড়ে চলে। লাল জানালার কাঁচ ফুরে রক্তের মতো লাল আলো 7 নম্বর ঘরটার কালো রঙের সাজ সরঞ্জামের উপর এসে পড়তে থাকে। আর ঠিক তখনই একটা মূর্তি 7 নম্বর ঘরে কালো কার্পেটে পা রাখে। তার দেহটা লাল আলো স্পষ্ট হয়ে ওঠে ঠিক সেই সময়। যখন আবলুস কাঠের ঘড়িটা সুরেলা ছন্দে বেজে ওঠে। অন্য সব ঘরের লোকেরা সেই শব্দ শুনতে পায়, শুধু 7 নম্বর ঘরটা ছাড়া বাকি ঘরগুলোতে লোকের ভিড়। ওদের এই উৎসব চলে ঠিক মাঝরাত পর্যন্ত। প্রতিদিন প্রতি ঘন্টায় ঘড়ির শব্দ, ওদের নাচ গান কথাবার্তা সব থেমে যায়। আজ আবার শব্দটা আরম্ভ হতে রোজকার মতো সব থেমে গেল। মানুষগুলোর মধ্যে একটা বিহ্বলতা নেমে আসে। তারপর যখন ঘড়িটা শেষ শব্দটা খুব আস্তে আস্তে মিলিয়ে যায়, ঠিক তখনই ভিড়ের মধ্যে অনেকেই একজন মুখোশধারীর অস্তিত্ব টের পায়। যাকে এক মুহূর্ত আগেও দেখা যায়নি। সকলে এই অদ্ভুত আকৃতির লোকটার উপস্থিতি নিয়ে চাপা স্বরে ফিস ফিস করে আলোচনা করতে থাকে। সবার চোখে বিস্ময়, তীব্র আতঙ্ক, ভয়ে সবাই মরিয়া হয়ে ওঠে। অবশ্য মূর্তিটার আকৃতিটাও বিভৎস, বিরাট লম্বা, দৈত্যের মতো দেখতে। পা থেকে মাথা পর্যন্ত একটা রহস্যের শিহরণ। মুখে আটকানো মুখোশ, পোশাক পরিচ্ছদগুলো সব যেন ঘন লাল রক্তবর্ণ। দেখলেই দেহের রক্ত সব হিম হয়ে আসে। সেই সময়ে রাজকুমার প্রসপেরোর দৃষ্টিটা ওই ভুতুরে মূর্তিটার উপর গিয়ে পড়ে। মূর্তিটাকে লক্ষ্য করে কর্কশ গলায় বলে ওঠেন, এত দূর স্পর্ধা তোর! মূর্তিটা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে। রাজকুমার ওর সাহস দেখে ক্ষেপে ওঠেন, রুক্ষ স্বরে বলেন, ওর স্পর্ধা তো কম নয়। আমাদেরকে উপহাস করছে, অপমান করছে আমাদেরকে। ওকে তোমরা সবাই মিলে ধরো আর মুখোশটা খুলে ফেলো ওর। তাহলে আমরা জানতে পারবো যে আগামীকাল ভোরে কাকে আমরা ফাঁসি কাঠে ঝোলাবো। রাজকুমার প্রসপেরো পূর্ব দিকের নীল ঘরটায় দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন। আর এই ঘরেই ঘটনাটা প্রথম সূত্রপাত হয়। ওর হাতের ইশারায় সমস্ত বাজনা থেমে গেল।
রাজকুমার তখন নিজের দলের লোকজনদের নিয়ে একইভাবে ঘরটার মধ্যে দাঁড়িয়ে থাকেন। দলের লোকজনরা মুখোশধারী দৈত্যের দিকে এগিয়ে যায় তাকে ধরবার জন্য, কিন্তু মূর্তিটা সেদিকে কোনো রকম লক্ষ্য না করেই এগিয়ে যায় রাজকুমারের দিকে। একটা অজানা আতঙ্কে সবাই থেমে যায়। কারোর সাহসে কুলো না মূর্তিটাকে জাপটে ধরতে। এতক্ষণে মূর্তিটা রাজকুমার প্রসপেরোর সবচাইতে কাছের লোহাটার সামনে গিয়ে দাঁড়ায়। ওদের মধ্যে এখন দূরত্ব মাত্র গজখানেকের মতো। এবার মূর্তিটা ঘরের মাঝখানটা পার হয়ে একেবারে শেষ প্রান্তে দেয়ালের কাছে গিয়ে দাঁড়ায়। তারপর ভয়ঙ্কর মূর্তিটা নিজের যাবার রাস্তা করে দেয়। ওর প্রতিটি পদক্ষেপ যেন মাপা আর জোরালো। প্রথমে মূর্তিটা নীল রঙের ঘর থেকে ছুটে যায় বেগুনি রঙের ঘরে, সেখান থেকে যায় সবুজ রঙের ঘরে, তারপর কমলা রঙের ঘরে ঢোকে। এখানে মূর্তিটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। রাজকুমার প্রসপেরোর মধ্যে ক্রোধ আর ভয় দুটো মিলে কাজ করতে থাকে। মনে মনে ভীষণ ক্ষেপে ওঠেন তিনি। তিনি মূর্তিটার পিছন পিছন ধাওয়া করে চলেন, কিন্তু ওর সঙ্গীরা কেউই তাকে অনুসরণ করল না। রাজকুমার প্রসপেরো মূর্তিটার পিছন পিছন একের পর এক ঘরে ঢুকেন, হাতে তার ঝকঝকে একটা ছুরি, যার তীক্ষ্ণ ফলাটা চকচক করে ওঠে প্রতিহিংসা, অপমান ও ক্রোধে। সবশেষে রাজকুমার প্রসপেরো আর দৈত্যটা 7 নম্বর ঘরে এসে মুখোমুখি দাঁড়ায়। রক্তের মতো লাল আলো ঘরের মধ্যে। একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। খানিক বাদে ঘরের মধ্যে থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ সমস্ত জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে, আর রাজকুমারের তীক্ষ্ণ ফলাওয়ালা ছুরিটা কালো কার্পেটের উপর পড়ে ছিটকে পড়ে। তারপর রক্তাক্ত দেহে রাজকুমার প্রসপেরোর মৃতদেহটা কালো কার্পেটের উপর আছড়ে পড়ে। তার পরের ঘটনাগুলো খুবই দ্রুত ঘটে যায়। সবাই তখন আতঙ্কে ভয়ে বিহ্বল হয়ে পড়ে। কারো কোনো কিছু বলার বা করবার ক্ষমতা থাকে না। হঠাৎ রাজকুমারের তীক্ষ্ণ চিৎকার ওদের সবাইকে বাস্তবে ফিরিয়ে আনে। এবার সবাই মরিয়া হয়ে মনের সাহস জোগাড় করে ছুটে যায় লাল রঙের ঘরটার দিকে। হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ে সবাই, ও তার সাথে সবাই দেখতে পায় সেই ভয়ঙ্কর দৃশ্যটা, যা দেখে তারা আতঙ্কে শিউরে ওঠে। মুখের ভাষা সব বন্ধ হয়ে যায় ওদের। সবাই আতঙ্কিত চোখে তাকিয়ে দেখে সামনে সেই আবলুস কাঠের ঘড়িটার ঠিক পেছনে লম্বা, বিকট আর ভয়ঙ্কর দৈত্যটা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হয় একটা পাথরের খোদাই করা মূর্তি। আর সেটা যেন নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। কবর থেকে উঠে আসা মুখোশধারী মূর্তিটার দিকে তাকিয়ে মৃত্যুর ভয়ে সবার শ্বাস বন্ধ হয়ে আসে। এই মুহূর্তে উপস্থিত সবাই রক্তাক্ত মৃত্যুর উপস্থিতি টের পায়। সবাই বুঝতে পারে এই মূর্তিটা হচ্ছে একটা পিশাচ।
মানুষের রক্তেই যার খিদে মেটে। মাঝরাতে যে সকলের অলক্ষ্যে চোরের মতো এই দুর্গে ঢুকে পড়ে। তারপর থেকে চলে একের পর এক রক্তাক্ত হত্যা লীলা। আর তার সাথে 7 নম্বর ঘরটায় রক্তের স্রোত বয়ে যায়। দুর্গের সবাই মৃত্যু ভয় দিশাহারা হয়ে ওঠে। এই ভয়ঙ্কর রক্তাক্ত মৃত্যুর থেকে বাঁচবার জন্য সবাই মরিয়া হয়ে ওঠে, কিন্তু পালাবার কোনো পথই নেই ওদের। এইভাবে একের পর এক মানুষের সংখ্যা কমতে থাকে। তার সাথে দুর্গটা জনশূন্য হয়ে পড়ে। আবলুস কাঠের অদ্ভুত ঘড়িটা স্তব্ধ হয়ে যায়। বাইরের বারান্দায় রাখা জ্বলন্ত অঙ্গারগুলো নিভে যায়। লোকজনহীন সমস্ত দুর্গটা জুড়ে একটা রহস্যময় গভীর অন্ধকার নেমে আসে। এবার শুধু এই দুর্গটার মধ্যে বেঁচে থাকে এক রাশ অন্ধকার আর মৃত্যু। রক্তাক্ত মৃত্যু তার আধিপত্য বিস্তার করে বেঁচে থাকে এই রহস্যময় দুর্গটার মধ্যে, আর তার অভিশপ্ত ব্যাধির বিস্তার ঘটে। বন্ধুরা, এতক্ষণ শুনলেন এডগার অ্যালান পোর লেখা গল্প রক্তাক্ত মৃত্যু, পড়ে শোনাচ্ছিল সেতু। আর আজকের কাহিনী পাঠিয়েছেন আমাদের এক লিসেনার, তার নাম হচ্ছে মার্লিন। আর এটাতে একটু সহায়তা করেছে সিফাত মাহমুদ। আর আজকের কাহিনীর নাম আমি বলছি না এখন, আর কারা অভিনয় করছে কিছুই বলবো না, সব ফিরে এসে বলবো একেবারে শেষে। তা এখন আমরা শুরু করব প্রথম পর্ব। এখন শুনবো, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো, তারপর বাকি পর্বগুলো শুনবো। প্রতিদিন সকালে তাকে এই কথাটাই মনে করিয়ে দেয়। আজও নিয়মের ব্যতিক্রম হলো না, কিন্তু আজ দিনটা অন্যরকম। ভার্সিটির জন্য তৈরি হয়ে তিনি যখন রাস্তায় বেরোলেন, দেখলেন একটা বাসও চলছে না। প্রথমে অবাক হলেও পরে মনে পড়ল আজ বাস স্ট্রাইক। মনে পড়তেই বিরক্তিতে কপাল কুঁচকে গেল তার। কি যে হলো দেশটার। ভাবতে ভাবতে সিএনজির জন্য হাঁটা শুরু করলেন তিনি। অনেকক্ষণ পর শেয়ারে একটা সিএনজি নিলেন। যার সাথে শেয়ার করলেন সেই ছেলেটার নাম রঞ্জন। দেখতে বেশ সুদর্শন ছেলেটি, বয়সও খুব বেশি হবে বলে মনে হলো না তার। হ্যালো ইয়াং ম্যান, কি নাম তোমার? জি, আমার নাম রঞ্জন। ভার্সিটি যাচ্ছ বুঝি? জি না, কাজে যাচ্ছি। আমি একজন টুরিস্ট গাইড, সবাই আমাকে রঞ্জন গাইড নামে চেনে। ও আই সি। তা কোথায় কোথায় ঘুরলে এই পর্যন্ত? খুব বেশি কিছু দেখিনি, তবে যখন যেখানে গিয়েছি সেখানকার সব তথ্য পকেটে করে সাথে এনেছি। কখনো কোনো কাজ অসমাপ্ত রাখিনি। বাহ, ভালো বলেছ তো। কাজের প্রতি তোমার ডেডিকেশন দেখে ভালো লাগলো। স্যার, কিছু মনে না করলে আমার কার্ডটা রাখতে পারেন। কখনো গাইডের দরকার হলে আমাকে অবশ্যই জানাবেন। আর এখানে মনে করার কি আছে? দাও তোমার কার্ডটা দাও। কার্ডটা পড়তে গিয়ে তৌফিকুল হাসান লক্ষ্য করলেন কার্ডে কোনো অ্যাড্রেস দেয়া হয়নি, শুধু একটা ফোন নাম্বার। কিন্তু সে ব্যাপারে তিনি খুব একটা আগ্রহ দেখালেন না, বরং কার্ডটা মানিব্যাগে রেখে গল্পে মনোযোগ দিলেন। কিছুদিন পরের ঘটনা। কিছু স্টুডেন্ট প্রজেক্টের উদ্দেশ্যে স্টাডি ট্যুরে যাচ্ছে, আর তাদের দায়িত্ব এসে পড়ল হাসান স্যারের উপর। সেদিন বিকেলের ঘটনা। 5 জন স্টুডেন্ট আলোচনায় ব্যস্ত, আতিক, রিমা, মিলি, দিনা আর পাবলা। এরা সেই 5 জন যাদেরকে নিয়ে হাসান স্যার স্টাডি ট্যুরে যাচ্ছে। আতিক ছাড়া বাকি সবার বন্ধুত্ব অনেক পুরনো। আতিক দিনার বড় ভাই। আতিক কিছুতেই দিনাকে যেতে দিচ্ছিল না বলে তাই সবাই রিকোয়েস্ট করে ওকেও সাথে নিয়েছে। এভাবেই আতিক ওদের ট্যুরের পার্ট হয়ে যায়। আর এই কয়দিনেই আতিক ওদের সাথে খুব ভালোভাবে মিশে একদম খুব ভালো বন্ধু হয়ে গেছে। ওরা যেখানে যাচ্ছে সে জায়গাটার নাম কালীনগর। এলাকাটা একটু বিতর্কিত, হয়তো সেজন্যই ওরা এটা বেছে নিয়েছে। এই, আরেকবার ভেবে দেখ, তোরা কি সত্যি কালীনগর যেতে চাস? এখনো সময় আছে, ইচ্ছে করলে কিন্তু আমরা অন্য কোথাও যেতে পারি। জায়গাটা অনেক ইন্টারেস্টিং,
একটু ভুতুরে ব্যাপারও আছে সেখানে। অন্য কোথাও যাওয়ার কি দরকার? আমারও সেইটা মনে হয়। অন্য কোথাও তো সেই রোমাঞ্চকর ব্যাপারটা থাকবে না যেটা কালীনগরে আছে। আমি বলছিলাম কি, তোরা মেয়েরা এসব টুরে ফুরে গিয়ে কি করবি? তার চেয়ে ভালো বাসায় বসে প্রজেক্ট রেডি কর। এই গাধা, কালীনগর নিয়েই তো আমাদের প্রজেক্ট। ট্যুরে না গিয়ে প্রজেক্ট রেডি করবো কিভাবে? না মানে বলছিলাম কি, বেসিক কাজগুলো তোরা সেরে ফেল, আমি আর বাবলা বাকি ইনফরমেশন কালেক্ট করে প্রজেক্ট আপডেট করে ফেলবো। আমার মনে হয় আতিক ঠিকই বলছে, জায়গাটাও ভালো না, আমাদের যাওয়াটা ঠিক হবে না। চুপ থাকতো, গাধার মতো কথা বলবি। প্রজেক্ট করছি 5 জন আর ইনফরমেশন কালেক্ট করবে 2 জন। না না, এ হবে না। আর তাছাড়া ওখানে যাবার আইডিয়াটা তো তোরই ছিল আতিক, তাহলে এখন কেন মানা করছিস? আমরা সব প্ল্যানিং করে ফেলেছি, এখন আর কোনো ঝামেলা করিস না। এই আমার মনে হয় ওরা ঠিকই বলছে, ওদের রেখে যাবার কোনো কারণই দেখছি না আমি। শুধু শুধু ওদের আনন্দ মাটি করার কোনো মানেই হয় না। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই যখন যেতে চাইছিস তখন আমি আর কি বলবো। তবে আমার মনে হয় সাথে একজন গাইড নেওয়া উচিত। গাইড? আবার নতুন এক ঝামেলা। ঝামেলা না দোস্ত, বল অ্যাডভান্টেজ। ভেবে দেখ, চেনা পরিচিত কাউকে নিতে পারলে আমাদেরই লাভ, সবকিছু আরো ডিটেলে জানতে পারবো। আমার মনে হয় আইডিয়াটা খারাপ না। কিন্তু স্যারকে এটা অ্যালাউ করবেন? চল ব্যাপারটা এখনই স্যারকে জানাই। আশা করছি তুমি না করবে না। কিন্তু স্যার, কালীনগর সেখানে যাওয়াটা তো বেশ রিস্কি। তুমি চাইলে না করতে পারো, কিন্তু আমি তোকে জোর করব না। না স্যার, আসলে সেটা বলিনি। আমি রাজি। বলুন কবে যেতে হবে? আসলে এখনো ঠিক হয়নি। আচ্ছা রঞ্জন, তুমি কি কোনো ড্রাইভার ঠিক করে দিতে পারবে? আসলে আমাদের ড্রাইভার যেতে যাচ্ছে না, আর অন্যদেরও একই অবস্থা। কি যে সব প্রেজুডিস। আর স্যার, এটা কোনো সমস্যাই না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি না, সব ব্যবস্থা করে দেব। থ্যাংক ইউ ইয়াং ম্যান, তুমি আমাকে অনেক বড় একটা ঝামেলা থেকে বাঁচালে, বুঝেছো? এভাবেই একটা দীর্ঘ ফোন আলাপের মধ্য দিয়ে সব ঠিক করা হলো। অবশেষে সবার অপেক্ষার পালা শেষ হলো। সেদিন সকাল 9টায় সবাই ক্যাম্পাস গেটে গাড়ির জন্য অপেক্ষা করছে। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, গাড়ি কখন আসবে? দূর, আর ভালো লাগছে না। ও ফ্রিমা, সবসময় তো শর্ট টেম্পার্ড হতে হয় না, একটু ধৈর্য ধর। আচ্ছা, আমাদের গাইড কি যেন নাম? ও হ্যাঁ, রঞ্জন, এখনো আসছে না কেন? দেখ ব্যাটা যাবে নাকি শেষ মুহূর্তে, নাকি ব্লাফ মারবে। আমি তো আগেই বলেছিলাম জায়গাটা ভালো না, আমাদের যাওয়াটা ঠিক হবে না। চুপ, একদম চুপ। বেশি কথা বললে তোকে এখানেই ফেলে রেখে যাবো। আমি সত্যি বলছি, জায়গাটা। তোকে না চুপ করতে বললাম? মুখে আঙ্গুল দিয়ে বলছি চুপ, একদম চুপ। বলার সাথে সাথে দিনা মুখে আঙুল দিল। ভাবলো রিমাকে এর চেয়ে বেশি রাগানোটা ঠিক হবে না। ঠিক তখনই দূর থেকে হাসান স্যারকে আসতে দেখা গেল, আর তার কিছুক্ষণ পর রঞ্জন এসে গেল। তাই আর দেরি না করে সবাই যার যার মতো গাড়িতে উঠে বসলো। ড্রাইভারের পাশের সিটে বসলো রঞ্জন, পেছনে বাবলা, আতিক আর মেয়েরা বসলো সবার পেছনে। এবার আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে। উফ রঞ্জন, অনেক লেট করে ফেলেছো তুমি। স্যার, রাতুলকে সাথে আনতে গিয়ে একটু লেট হয়ে গেল। রাতুল? আমাদের ড্রাইভার স্যার, ভুলে গেছেন? আপনি ড্রাইভারের খোঁজ করতে বলেছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। আসলে কি জানো তো, এখন আর আগের মতো সবকিছু মাথায় থাকে না। চলো তাহলে আর দেরি না করি, ছেলেমেয়েরা গাড়িতে উঠে গেছে, আমরা উঠে পড়ি। জি স্যার। বয়েজ এন্ড গার্লস, সবাই রেডি? রেডি স্যার। বাহ, তোমরা তো ভালোই গান পারো, কিন্তু দিনার কি হয়েছে? মুখে আঙুল দিয়ে বসে আছে কেন? স্যার, রিমা ওকে পানিশমেন্ট দিয়েছে, তাই রিমা না বলা পর্যন্ত ও এভাবে চুপ করে থাকবে। কিন্তু কি করেছে? দেখুন না স্যার, ঠিক কবে থেকে একই কথা বলে যাচ্ছে, ওখানে যাবো না, জায়গাটা ভালো না। বারবার একই কথা শুনতে কার ভালো লাগে বলেন? হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি, জায়গাটা ভালো না, আমাদের যাওয়াটা ঠিক হবে না। আই চুপ করবি তুই? তোকে না বলেছি মুখ থেকে আঙুল নামাবি না? মুখে আঙুল দিয়ে বলছি, ভিতর ডিম একটা।
কিন্তু ভুল বলেননি, জায়গাটা আসলেই ভালো না। আমিও অনেক গল্প শুনেছি, বিশেষ করে ওই নয়নতারা হোটেল, মানে যেখানে আমরা থাকতে যাচ্ছি, ওটা নাকি হন্টেড। আজকালকার ছেলে হয়ে তুমি ভূত বিশ্বাস করো? তোমাকে দেখে কিন্তু সেটা মনে হয় না। এ ব্যাপারে আপনি কিছু জানেন? লোকমুখে অনেক গল্পই শুনেছি, কয়েক বছর আগের কথা। তখন হোটেলটা বেশ জমজমাট ছিল। নতুন বলেই হোক আর সুন্দর পরিবেশের কারণেই হোক, সেখানে টুরিস্টের কোনো অভাব ছিল না। একদিন এক সন্ন্যাসী হোটেলে আসলে তার সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়। হোটেল ম্যানেজার রীতিমতো ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দেয়। যাবার আগে সন্ন্যাসী ম্যানেজারকে অভিশাপ দিয়ে যায়। তারপর থেকেই হোটেলের এই দুরবস্থা। শুনেছি সেদিন রাতে ম্যানেজারকে শেষবারের মতো দেখা গিয়েছিল। তারপর কেউ তাকে আর কোনোদিন দেখেনি, এমনকি তার লাশটাও কোথাও পাওয়া যায়নি। সেদিনের পর থেকেই অনেকেই মাঝরাতে তার মাথা কাটা লাশ হোটেলে ঘুরে বেড়াতে দেখেছে। সবার ধারণা সেটা ম্যানেজারের অতৃপ্ত আত্মা এবং মুক্তি খুঁজতে হোটেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর অনেকের ধারণা হোটেল ম্যানেজার এখনো বেঁচে আছে, শুধু শুধু মানুষকে ভয় দেখাচ্ছে। এখনো কি মাঝরাতে মাথা কাটা লাশটা দেখা যায়? সেটা জানি না, তবে সেদিনের পর থেকে শুধু হোটেলই নয়, তার আশেপাশের এলাকাতেই এরকম অনেক ঘটনা ঘটতে দেখা গিয়েছে। ভূতের উপদ্রবে অস্থির হয়ে স্থানীয় লোকজন এলাকা ছেড়ে দূরে চলে যায়। এমনকি ওই এলাকায় বাইরের লোকদেরও প্রবেশ নিষেধ করা হয়েছে। এলাকার লোকেরা কাউকে সহজে ঢুকতে দিতে চায় না। হোটেলের 2-4 জন পুরনো স্টাফ ছাড়া এখন আর কেউ ওখানে থাকে না। ওরাই বর্তমানে হোটেলটাকে কোনো মতে চালিয়ে নিয়ে যাচ্ছে আর কি। কথাগুলো শুনে সবাই কেমন যেন চুপসে গেল। কারো মুখ থেকে কোনো কথা বের হলো না। কিন্তু কিছুক্ষণ পরেই সবাই আবার স্বাভাবিক হয়ে আগের মতোই হাসি ঠাট্টা শুরু করে দিল। রাত 10টা। সবাই গাড়ি থেকে নামছে। অনেক লম্বা জার্নি করে অবশেষে তারা নয়নতারা হোটেলে এসে পৌঁছে। এখানে এসে শুরুতে যে ঝামেলাটা হলো, ওদের স্থানীয় লোকজন এলাকায় ঢুকতে দিচ্ছিল না। রঞ্জন আর রাতুল কোনো রকমে সবকিছু ম্যানেজ করেছে, তবে ওদের অনেকটা পথ ঘুরে আসতে হয়েছে। শেষ পর্যন্ত আসলাম তাহলে। আমি তো ভেবেছিলাম এই এলাকায় ঢুকতেই পারবো না। আরে না পারার কি আছে, সব ব্যবস্থাই তো আগে করে রেখেছি। আচ্ছা, ওরা আমাদের আসতে দিচ্ছিল না কেন? বলেছিলাম না, হোটেলটা বয়কট করা। না ওরা এখানে আসে, না অন্য কাউকে আসতে দেয়। হোটেলটা না কেমন যেন ভুতুরে মনে হচ্ছে। আমি তো আগেই বলেছিলাম জায়গাটা ভালো না, আমাদের আসাটা ঠিক হবে না। তোকে না বলেছি মুখে আঙুলে রাখতে, খবরদার মুখ থেকে আঙুল নামাবি না। তোমরা পারো বটে, চলো ভেতরে যাই। বাহ, ফুলের কি মিষ্টি গন্ধ আসছে। শুনেছি হোটেল মালিকের বাগান করা শখ ছিল, তাই নানা ধরনের ফুল গাছ দিয়ে হোটেলটা সাজানো হয়েছে। আর ওই দিকটায় কি এত অন্ধকার কেন ওখানে? ওদিকে একটা বড় মন্দির আছে, যদিও এখন আর সেটা ব্যবহার করা হয় না। তবে মন্দিরটা ভাঙাও হয়নি, এখন সেটা পরিত্যক্ত অবস্থায় আছে। ভেতরে ঢুকতে ঢুকতে সবাই খুব ভালো করে সবকিছু দেখছিল। হোটেলটা আসলেই বেশ ভুতুড়ে আর পুরনো, যদিও বাইরের পরিবেশটা খুবই মনোরম। গেট দিয়ে ঢুকতেই ডান দিকের বিশাল একটা অংশ নিয়ে বাগান করা হয়েছে। বাগানের ঠিক মাঝামাঝি বসার ব্যবস্থাও করা হয়েছে, ঠিক যেন স্বপ্নের মতো সুন্দর একটা পরিবেশ। শুধু সামনে ঠায় দাঁড়িয়ে থাকা ওই বট গাছটাই যেন কেমন বেমানান। গাছটা কেটে ফেললে হয়তো আরো ভালো লাগতো। হাসান স্যার 3টা রুম ভাড়া করলেন। একটা রুমে সব মেয়েরা, আর অন্য রুমে আতিক আর বাবলা। তৃতীয় রুমে হাসান স্যার, রঞ্জন আর রাতুল। সবাই স্যারের কাছ থেকে রুমের চাবি বুঝে নিয়ে যে যার রুমে চলে গেল। পরদিন সকালের কথা, হাসান স্যার আর রঞ্জন রুমেই নাস্তা করছে। নাস্তাটা কিন্তু বেশ ভালোই হয়েছে, কি বলো রঞ্জন? জি স্যার, অনেক ভালো হয়েছে। চাটাও কিন্তু ভালো হয়েছে, তাই না? জি স্যার, ভালো হয়েছে।
আচ্ছা তখন থেকে তোতা পাখির মতো জি স্যার বলে যাচ্ছ, কি হচ্ছে তোমার? ও না স্যার, কিছু হয়নি, মানে একটু মানে মাথা ব্যথা করছিল স্যার। সে কি কথা, এখানে আসতে না আসতেই তোমার মাথা ব্যথা শুরু হয়ে গেল? একটু পরেই যে সবাইকে নিয়ে বেরোতে হবে। আসতে পারি? ও মিলি, আসো। স্যার একটা রিকোয়েস্ট ছিল। কি হয়েছে, কি সমস্যা? না কোনো সমস্যা না, ব্যাস মানে একটা রিকোয়েস্টই ছিল। আসলে স্যার দিনা একটু সিক ফিল করছে। কাল রাতে নাকি ও ওই মাথা কাটা লাশটা দেখেছে। সারা রাত একটুও ঘুমায়নি, আর আমাদেরকেও একটুও ঘুমাতে দেয়নি। মনে হয় মাথা কাটা লাশের গল্পে ও খুব ভয় পেয়েছে, এখন আর কোথাও বেরোতে চাচ্ছে না। আসলে ভুলটা আমারই, এই কথাগুলো আপনাদেরকে জানানোটাই ঠিক হয়নি। স্যার ওকে এই অবস্থায় কোথাও নেওয়াটা বোধহয় ঠিক হবে না, আবার একা রেখে যাওয়াটাও তো রিস্কি। তাই বলছিলাম স্যার, আজকের দিনটা যদি কোথাও না বেরোনো হতো তাহলে কি ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, আজ না হয় তোমরা আরাম করো, আমরা কাল বেরোবো। আর শোনো, দিনাকে একটু ঘুমাতে বলো, আর ওকে ওসব ভুতুরে গল্প থেকে দূরে রাখো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মিলে চলে যেতেই রঞ্জন স্বস্তির নিঃশ্বাস ফেলল। গত রাতটা তারও ভালো যায়নি, তাই আজ বেরোতে হবে না শুনে ভালোই লাগছে। দুপুর 3টা, সবাই লাঞ্চ সেরে বিশ্রাম নিচ্ছে। আতিক আর বাবলা প্রজেক্টের কাজে ব্যস্ত। দিনার রিমা ঘুমোচ্ছে। কেন যেন হাজার চেষ্টা করেও মিলির ঘুম আসলো না, তাই ও হোটেলের চারপাশটা ঘুরে দেখার জন্য বের হলো। ইচ্ছা ছিল বাগানটাও ঘুরে দেখবে, কিন্তু হাঁটতে হাঁটতে কেন যে মন্দিরের পাশে চলে আসলো তা নিজেও বুঝল না। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এটা একটা পুরনো মন্দির। চারপাশ উঁচু দেয়াল ঘেরা এই মন্দির না জানি কবে থেকে বন্ধ পড়ে আছে। মিলের কেন যেন ভেতরটা ঘুরে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল। ঠিক তখনই কি হোলের মতো দেয়ালের ছোট্ট একটা ছিদ্র চোখে পড়ল মিলির। অনেক কৌতূহল নিয়ে ভেতরে উকি দিতে চমকে উঠল। This track was downloaded from FusionBD.com. আর পাশ ঘুটঘুটে অন্ধকার, ভেতরে কিছুই ঠিক মতো দেখা যাচ্ছে না। শুধু দূরে কোথাও হালকা লাল আলো জ্বলছে। কালো পোশাক পরা, চেহারা ঢাকা অনেকগুলো মানুষ লাল আলোর চারপাশে গোল হয়ে বসে আছে। পুরো ঘর জুড়ে হেঁটে বেড়াচ্ছে অনেকগুলো ছায়া মূর্তি। সবাই একইভাবে চেহারা ঢেকে হেঁটে বেড়াচ্ছে। এরা কারা? মানুষ নাকি অন্য কিছু? ভাবতেই মিলের হাত পা ঠান্ডা হয়ে গেল। আর ঠিক তখনই কেউ একজন মিলের পাশে এসে দাঁড়ালো। তুই একা একা এখানে কি করছিস? না কিছু না, এমনি ঘুম আসছিল না তাই ভাবলাম। কিন্তু তুই এখানে কি করছিস? তুই না ঘুমাচ্ছিলি? ঘুম থেকে উঠে দেখলাম তুই নেই, তাই তোকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। আর দিনা, ও কোথায়? এখনো ঘুমাচ্ছে। কে চিৎকার দিল? হ্যাঁ হ্যাঁ ওইদিকে চল চল গিয়ে দেখি। দুজনে দৌড়ে গিয়ে দেখে বট গাছের পাশে আতিক দাঁড়িয়ে আছে। ডান হাত দিয়ে দর দর করে রক্ত বেরোচ্ছে। এরই মাঝে অন্যরাও চলে এসেছে। আতিকের এই অবস্থা দেখে সবাই হতবাক হয়ে গেল। এই তোমার হাত কাটলো কিভাবে আতিক? তোকে দেখলাম প্রজেক্টের কাজ করছিলি, এখানে এলে কি করে? আমি তো আগেই বলেছিলাম জায়গাটা ভালো না, আমাদের আশাটা ঠিক হবে না। উফ দিনা, চুপ করবি তুই? আয় আতিক, তোর হাত কাটলো কিভাবে? জানি না, আমি কিছু জানি না। আমি তো বাগানটা ঘুরে দেখছিলাম, হঠাৎ মাথা ঘুরে গেল, আর ডালগুলো আমাকে শক্ত করে ধরে। তারপর উফ, আর মনে পড়ছে না। কি বলছিস এসব? তোর নিশ্চয়ই হ্যালুসিনেশন হয়েছে। জানি না, আমি কিছুই ভাবতে পারছি না। আমি আমি থাক থাক, আর বলতে হবে না। বাবলা, ওকে রুমে নিয়ে যাও।
সবাই ধরাধরি করে আতিককে রুমে নিয়ে যায়। হঠাৎ করে আতিকের কি হলো কে জানে, সবার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। এমন সময় রঞ্জন খেয়াল করলো মিলি এক মনে বট গাছটার দিকে তাকিয়ে আছে। মিলি, মিলি, আরে এভাবে কি ভাবছো? না কিছু না। তোমাকে দেখলাম মন্দিরের পাশে ঘোরাঘুরি করতে, একা একা ওখানে কেন গিয়েছিলে? না এমনি মন্দিরটা দেখতে ইচ্ছা করছিল। দেখো মিলি, জায়গাটা এমনিতেই ভালো না, তোমার এভাবে ঘোরাঘুরি করাটা ঠিক হচ্ছে না। আর তাছাড়া তোমার ওদিকে না যাওয়াটাই ভালো। জি আচ্ছা, খুব ভালো করে বুঝেছি আপনি কি বলতে চাচ্ছেন। আমার মাথা ব্যথা করছে, আমি চাই। রঞ্জনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মিলি রুমে চলে গেল। সেদিন সন্ধ্যার সময় সবাই একসাথে বসে চা নাস্তা করছে আর দুপুরের ঘটনা নিয়ে কথা বলছে, কিন্তু আতিক আর মিলির সেখানে একেবারেই মনোযোগ নেই। আয়াতি, তুই কি এখনো গাছের কথা ভাবছিস নাকি? আচ্ছা সত্যি করে বলতো, দুপুরে তোর কি হয়েছিল? প্রজেক্টের কাজ ফেলে হাঁটতে হাঁটতে নিচে চলে গেলি কেন? আমি আসলে বাবলা, এখন ওকে এগুলো জিজ্ঞেস না করলেই কি না? জো হুকুম জাহাপনা। আমি তো আগেই বলেছিলাম জায়গাটা ভালো না, আমাদের আশাটা ঠিক হবে না। ওফ দিনা বোন আমার, প্লিজ চুপ কর। আসার আগে থেকে সেই শুধু একটা কথাই বলে যাচ্ছিস, আর শুনতে ইচ্ছা করছে না আমার। আই মিলি, তুই এরকম চুপচাপ বসে আছিস কেন? আর ভাল লাগছে না। ঠিক বলেছিস, এখন আমারও আর ভাল লাগছে না। মনে হচ্ছে ট্যুরের পুরো প্ল্যানটাই মাটি হয়ে যাবে। কি আসতে পারি? জি 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 স্যার, অবশ্যই আসতে পারেন। দুপুরে কি কাণ্ডটাই না ঘটলো বলতো। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে আতিক এসব বিশ্বাস করে। স্যার আমাদেরও একই অবস্থা, ওকে এভাবে ভয় পেতে দেখে আমরা অবাক হয়েছি। দেখি তোমার হাতটা খুব বেশি কেটেছে নাকি? না স্যার, তেমন কিছু না, বাবলা ফার্স্ট এড করে দিয়েছে। ডাক্তারের কাছে যেতে হবে? না স্যার, ডক্টর দেখানোর মতো তেমন কিছু হয়নি। আর তাছাড়া ডক্টর এখন কোথায় পাবো? আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। ওকে দেন, এখন তাহলে তোমরা আরাম করো। আজকের দিনটা এমনিতেই নষ্ট হয়ে গেল, কাল যেন এমন কিছু না হয়। কাল সকালে আমরা নাস্তা করেই বেরিয়ে পড়বো। কাল কোনো বাহানা চলবে না, ঠিক আছে? রেডি থেকো সবাই। ওকে স্যার। রাতের খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমোতে চলে গেল, কিন্তু শত চেষ্টা করেও মিলির ঘুম আসলো না। বারবার শুধু একই কথা মনে পড়ছে ওর। ওরা কারা, কি করছে বন্ধ মন্দিরে? ওরা কি সত্যি মানুষ নাকি চোখের ভুল মাত্র? কিন্তু এটা তো একটা পরিত্যক্ত মন্দির। তাহলে ইত্যাদি ইত্যাদি ভাবতে ভাবতে কখন যেন মিলি ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘটল এক অদ্ভুত ঘটনা। সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাও আবার অসময়ে ঝড়ো বৃষ্টি। প্রকৃতিও যেন ওদের সাথে উপহাস করছে। ওদের বাইরে যাবার প্ল্যানটা নষ্ট করে দিয়ে বৃষ্টি থামল সন্ধ্যা 6টায়। বৃষ্টি হওয়াতে ভালোই হয়েছে, পরিবেশটা খুব রোমান্টিক লাগছে। দূর রাগ তো রোমান্টিকতা, হোটেলে থাকতে থাকতে বোর হয়ে গেলাম। কিন্তু জায়গাটা, চুপ, একদম চুপ। আবারও একই কথা বললে ভালো হবে না কিন্তু। আহা, ওকে বকে কি লাভ? ওর কি দোষ? যা হচ্ছে এখন তো আমারও এটাই মনে হচ্ছে। প্লিজ আতিক, তুই ওর কথায় কান দিস না। আই মিলি, তোর কি হলো? তুই কাল থেকে এত চুপচাপ কেন? না কিছু না, ভালো লাগছে না। তোরা গল্প কর, আমি স্যারের সাথে একটু দেখা করে আসি। তোর আবার স্যারের সাথে কি দরকার? আমি আসছি। রিমার প্রশ্নের উত্তর না দিয়ে মিলি রুম থেকে বের হয়ে গেল, কিন্তু স্যারের সাথে দেখা করার উদ্দেশ্যে নয়, বরং অজানা এক বিপদের উদ্দেশ্যে।
সবার নজর এড়িয়ে মিলি চলে গেল সেই পুরনো মন্দিরের পাশে। কি হচ্ছে না জানা পর্যন্ত ওর মন শান্ত হবে না। ততক্ষণে চারপাশে অন্ধকার নেমে এসেছে। মিলি যখন অন্ধকারে দেয়াল হাতড়ে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই নিজেকে অবাক করে দিয়ে আবিষ্কার করল ছোট্ট একটা গর্ত। ভালো করে খেয়াল করে বুঝতে পারল এটা কোনো গর্ত না, মাটির ভেতর দিয়ে বের হওয়া একটা সুড়ঙ্গ। কিন্তু কাল তো এমন কিছু ছিল না এখানে। কোনো কিছু চিন্তা না করেই সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ল মিলি। কিছুটা পথ হেঁটে সুড়ঙ্গের শেষ মাথায় আসতেই হতভম্ব হয়ে গেল। এই তো সেই অন্ধকার ঘরটা। তাহলে কি আমি মন্দিরের ভেতর? না না, এটা কিভাবে সম্ভব? আর আর গতকালের ছায়া মূর্তিগুলোই বা তাহলে কোথায় কোথায় গেল ওগুলো? ঠিক তখনই ঘরের মাঝে জ্বলে উঠল হালকা লাল আলো। সাথে সাথে অনেকগুলো ছায়ামূর্তি এসে ঘরের চারপাশে ছড়িয়ে গেল। ওদের মধ্যে কয়েকজন গতকালের মতোই লাল আলোর চারপাশে গোল হয়ে বসে বিড়বিড় করে কি যেন বলছে। আজ মিলি সব পরিষ্কার দেখতে পাচ্ছে। লাল আলোটা মেঝের যে জায়গাটায় পড়েছে সেখানে বেশ বড় একটা বৃত্ত আঁকা হয়েছে। বৃত্তের বাইরে চারপাশে 4টা ক্রস চিহ্ন আঁকা। ক্রসের উপর রাখা হয়েছে 4টা কালো কাপড়ের পুতুল, আর ভেতরে লাল সিঁদুর পরানো অনেকগুলো কঙ্কালের হাড় আর একটা মাথা রয়েছে। বাকি ছায়ামূর্তিগুলো নিঃশব্দে ঘরের চারপাশে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু কারোরই চেহারা দেখা যাচ্ছে না। হঠাৎ তাদের মধ্য থেকে একজন মিলিকে লক্ষ্য করে ওর দিকে এগিয়ে আসতে থাকে। হঠাৎ এদিকে এগিয়ে আসছে কেন? তবে কি ওকে দেখে ফেলেছে? দৌড়ে পালাতে যাবে, ঠিক তখনই মিলির মনে হলো যে মানুষটা ওর দিকে এগিয়ে আসছে সে খুব পরিচিত। আবছা আলোয় অনেক চেনা চেনা লাগছে তাকে। ছায়ামূর্তি যখন মিলির একেবারে কাছে চলে আসে, ঠিক তখনই আপনি এখানে কি করছেন? আমি সবাইকে বলে দেব। আমি সবাইকে কে যেন পেছন থেকে ওর মুখ শক্ত করে চেপে ধরেছে। সাথে সাথে জ্ঞান হারালো মিলি। ওদিকে মিলি আর দিনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক অপেক্ষার পরেও যখন কোনো লাভ হলো না, তখন বাধ্য হয়ে সবাই হাসান স্যারকে ব্যাপারটা জানালো। কি বলছো এসব? মিলি আর দিনা নেই মানে? স্যার, মিলি আর দিনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা অনেক খুঁজেছি, কিন্তু ওরা কোথাও নেই। কি আশ্চর্য, নেই মানে কি? যাবার আগে কিছু বলেছে তোমাদের? স্যার, মিলি বলছিল ও আপনার সাথে কথা বলতে যাচ্ছে। ওর দেরি হচ্ছে দেখে দিনা ওকে ডাকতে আপনার রুমে যায়। তারপর থেকে ওদেরকে আর পাওয়া যাচ্ছে না স্যার। বলো কি? কিন্তু ওরা কেউই তো আমার সঙ্গে দেখা করতে আসেনি। ইনফ্যাক্ট দুপুরের পরে তোমাদের কারোর সাথে তো আর আমার কোনো আলাপই হয়নি। স্যার, দিনা এমনিতেই একটু ভীতু। প্লিজ স্যার, কিছু একটা করুন। আচ্ছা, ভয় পেও না, দেখি কি করা যায়। এই আতিক, যাও তো রঞ্জনকে ডেকে আনো, ও নিচে আছে। স্যার, কি হয়েছে স্যার? এত হইচই? রঞ্জন, মিলি আর দিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। এ কিভাবে সম্ভব? এত রাতে ওরা কোথায় যাবে? এমনিতেই রাত অনেক হয়েছে, তার উপর আবার হোটেলটা। আমার মনে হয় ওরা কোনো বিপদে পড়েছে। প্লিজ তাড়াতাড়ি ওদেরকে একটু খুঁজে বের করুন। মিলি সাহসী, কিন্তু দিনা অনেক ভীতু। ওর জন্য আমার খুব ভয় করছে। আপনার কেউ ভয় করবে না, আমি দেখছি কি হয়েছে। অনেক খোঁজাখুঁজি করে হোটেলের কোথাও ওদের খুঁজে পাওয়া গেল না। কেন যেন মন্দিরের পাশে খুঁজতেই সবাই ভুলে গেল। এমনকি রঞ্জনও এ ব্যাপারে কাউকে কিছু মনে করিয়ে দিল না। এখন কি হবে আতিক? ওদের যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কাঁদিস না রিমা, সব ঠিক হয়ে যাবে, তুই শান্ত হ। এখন মনে হচ্ছে দিনা ঠিকই বলেছিল, আমাদের এখানে আসা ঠিক হয়নি।
আহা রিমা, এসব প্রিজুডিস নিয়ে কথা বলার সময় এখন না। আমার মনে হয় ওরা পথ হারিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ভাবছি কাল সকালে গিয়ে থানায় পুরো ব্যাপারটা জানাবো। তোমরা কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। থানা? এছাড়া আর কোনো উপায় নেই আমাদের হাতে। রাত অনেক হয়েছে, এখন যাও, সবাই বিশ্রাম নাও। এভাবে ভেঙে পড়লে চলবে না, মনে সাহস রাখতে হবে। হাসান স্যারের কথায় সবাই কিছুটা সাহস পেলেও রঞ্জন কেন যেন অনেক চিন্তায় পড়ে গেল। রাত 3টা, সবাই যে যার রুমে চলে গেল, কারোর চোখেই ঘুম নেই। সবাই যেন এই ভয়ঙ্কর রাত শেষ হবার প্রহর গুনছে। আজ রিমার কেন যেন খুব ভয় লাগছে। হয়তো রুমে একা, তাই হঠাৎ দেয়ালে কিসের যেন ছায়া চোখে পড়ল রিমার। আওয়াজ দিতেই ছায়া মূর্তিটা দরজার দিকে গিয়ে মিলিয়ে গেল। কিছুই বুঝতে না পেরে রিমাও পেছন পেছন গেল, কিন্তু কাউকে দরজার সামনে দেখতে পেল না। তারপর কি মনে করে দরজা খুলতেন, কে ওখানে? আমি জিজ্ঞেস করছি, কে ওখানে? কে? আতি, তুই ওখানে? কথা বলছিস না কেন? কথা বল প্লিজ। দেখ, আমি জানি এটা তুই। আমি বলছি সামনে আয়, আমার ভয় লাগছে। রিমা, এ রিমা, কি হয়েছে তোর? লা কি বলতে চাস তুই? লাশ রুমের ভেতরে, লাশ। কি হয়েছে? কি হয়েছে এখানে? এই রিমা, তুই কাঁদছিস কেন? লাশ, দেখ, রুমের ভেতরে লাশ, মাথা কাটা লাশ। কি বলছিস এসব? নিশ্চয় তোর হ্যালুসিনেশন হয়েছে। না না, আমি ঠিক দেখেছি। লাশ, ওটা লাশই ছিল। রুমের ভিতরে মাথা কাটা লাশ। আমি আর এখানে থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে যাব। মিলি আর দিনাকে খুঁজে পাই, ওদেরকে খুঁজে পেলেই আমরা চলে যাব। পাবি না তুই, ওদেরকে কোথাও পাবি না। ওরা বেঁচে নেই, মাথা কাটা লাশ ওদেরকে মেরে ফেলেছে। এখন আমাদের পালা। এখানে থাকলে আমরা মরে যাব, চলে যাব। আমি এখান থেকে চলে যাব। শান্ত হ রিমা, প্লিজ একটু শান্ত হ। স্টোর রুমের মতো ছোট্ট একটা রুম, যার পাশে কেমন যেন একটা বোটকা গন্ধ। আস্তে আস্তে জ্ঞান ফিরছে মিলির। চোখ খুলেই মিলি নিজেকে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আবিষ্কার করলো। চিৎকার করতে গিয়ে দেখলো ওর মুখটাও বেঁধে রাখা হয়েছে। আস্তে আস্তে সব মনে পড়ে গেল ওর। জ্ঞান হারানোর আগে ও যাকে দেখেছিল সে আর কেউ নয়, ওদের গাইড রঞ্জন। কিন্তু রঞ্জন এসব কেন করছে? কি করতে চায় ও সবার সাথে? তার মানে এর সবই ছিল ওর সাজানো নাটক। কিন্তু কেন? আর কেই বা এভাবে ওর মুখ চেপে ধরলো? তার মানে ওর সাথে আরো কেউ আছে। কিন্তু আচ্ছা, ওরা কি তাহলে সবাইকে মেরে ফেলবে? না না, এভাবে বসে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। মিলি যখন নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, ঠিক তখনই কেউ একজন পেছন থেকে আবার ওর মুখ চেপে ধরল। ওদিকে সারা রাত রিমার ভয় একটু কমল না। সবকিছু শুনে আর রিমার এই অবস্থা দেখে রঞ্জন আরো বেশি চিন্তায় পড়ে গেল। তার হাতে আর সময় নেই, পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে। যা করার এক্ষুনি করতে হবে, না হলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। পরদিন সকাল 8টা বাজে। রঞ্জন দেখল হাসান স্যার যেন কোথায় যাচ্ছেন। এত সকালে কোথায় যাচ্ছেন স্যার? থানায় যাচ্ছি রঞ্জন।
আমি না আসা পর্যন্ত তুমি ওদের খেয়াল রেখো। থানা? কেন, তোমার কোনো সমস্যা? না না স্যার, সমস্যা না, তবে মানে বলছিলাম কি, আর একবার ভেবে দেখলে হয় না? ব্যাপারটা এভাবে জানাজানি হয়ে গেলে আমাদের বিপদ হতে পারে। তাই বলে হাতে হাত রেখে বসে থাকবো? মেয়ে দুটোকে খোঁজার কোনো চেষ্টা করবো না? আর তাছাড়া রিমার অবস্থা দেখেছো? না না, এভাবে বসে থাকলে চলবে না, আমাকে থানায় যেতেই হবে। স্যার, এভাবে আপনার একা যাওয়াটা কিন্তু ঠিক হচ্ছে না। চলুন, আমিও বরং আপনার সাথেই যাই। ঠিক আছে, চলো তাহলে। আর কত দূর রঞ্জন? এই তো স্যার, প্রায় চলে এসেছি। কিন্তু এদিকে কোনো মানুষ দেখতে পাচ্ছি না কেন? আমরা ভুল পথে এগোনি তো আবার? তুমি ঠিক জানো তো? স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এই পথ ধরেই ঠিক জায়গায় পৌঁছে যাব। এই কি করছো তুমি? রঞ্জন, তোমার কাছে পিস্তল কোথেকে আসলো? সেটা পরে জানলেও চলবে। হ্যান্ডস আপ, খবরদার, কোনো কথা বললে গুলি করতে বাধ্য হবে। হাসান স্যার হতভম্ব হয়ে গেলেন। রঞ্জন এসব কি করছে? রঞ্জন এসব কি করছে, কেন করছে, কিছু বোঝার আগেই আড়াল থেকে কয়েকজন স্থানীয় লোক এসে তাকে বেঁধে ফেলল। ওদিকে মিলিকে অচেতন ভেবে ওর পাহারাদার চলে গেছে, কিন্তু মিলি তখনও পুরোপুরি অচেতন হয়নি। সুযোগ বুঝে একটু চেষ্টা করতেই হাতের বাঁধন খুলে গেল মিলির, কিন্তু তাতে কোনো লাভ হলো না। ঠিক তক্ষুনি পাহারাদার আবারও ঘরে ঢুকল। দিনা, তুই তুই কিভাবে? খবরদার, খবরদার চালাকি করার চেষ্টা করবি না। বেশি বাড়াবাড়ি করলে আমি গুলি করব। তার মানে তুই সেই সাহায্যকারী? তুইও রঞ্জনের দলে? তোর ভয় পাওয়া, আমাদের আসতে বারণ করা, এই সবই তোর ঢং ছিল? হ্যাঁ গো মিলি রানী, সবই আমাদের প্ল্যান ছিল। আমি জানি তোরা কেন এরকম করেছিস। তোরা সবাই শয়তানের পূজারী, আমি সব নিজের চোখে দেখেছি। অবাক হচ্ছি শুধু তোকে দেখে। তুই এতটা নিচে নামলি কিভাবে? ছি দিনা, ছি, তোকে দেখে আমার ঘৃণা লাগছে। আর একটা আওয়াজ বের করলে বিপদ হবে। তোরা মানুষ না, তোরা পিশাচ। বললাম না চুপ, একদম চুপ। আবারও দরজা খোলার শব্দ হলো। ওরা পেছনে তাকিয়ে দেখে রঞ্জন আর কিছু লোক হাসান স্যারকে নিয়ে ভেতরে ঢুকলেন। মিলি আর দিনাকে এভাবে দেখে হাসান স্যার অপ্রস্তুত হয়ে গেলেন। তারপর লোকগুলো হাসান স্যার আর মিলিকে বেঁধে চলে গেল। স্যার, আপনি এখানে? ওরা আপনাকেও ছাড়েনি তাহলে? মিলি, দিনা, কোথা ছিলে তোমরা? তুমি এখানেই বা কি করছো? তোমাকে এমন দেখাচ্ছে কেন মিলি? ওরা আমাদের মেরে ফেলার জন্য এখানে এনেছে স্যার। নয়নতারা হোটেলে কোনো ভূত নেই, এসবই ওদের সাজানো নাটক। ওরা শয়তানের পূজারী, শয়তানের কাছে বলি দেওয়ার জন্য আমাদের এখানে আনা হয়েছে স্যার। তোকে না চুপ করতে বললাম, বেশি কথা বললে একদম মাথার খুলি ভেঙে দেব। দিনা, তুমি ওদের সাথে? তুমি তো আমাদের সাথে। সরি স্যার, আমার আর কোনো উপায় ছিল না। মিলি যদি এখানে না আসতো তাহলে হয়তো। দিনা, চুপ করো,
এমনিতে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, আর দেরি করাটা ঠিক হবে না। কিন্তু তোমরা কেন মানে তুমি দিনা কিভাবে? উফ, আমার মাথা কাজ করছে না। এত কিছু বোঝার কোনো দরকার নেই স্যার, শুধু এটুকু জেনে রাখুন আপনাদের মতো বাকিরাও এখন আমাদের নজরবন্দি, তাই চালাকি করার কোনো চেষ্টা করাটা আপনাদের জন্য বোকামি হবে। কিন্তু এসব কিছু কেন, কিসের জন্য, কি প্ল্যান তোমাদের? এত তাড়াতাড়ি সবকিছু জেনে গেলে কিভাবে হবে স্যার? এখনো যে আরো অনেক কিছু জানতে হবে আপনাদের। দিনা চুপ। সরি। আমি যাচ্ছি, মিলি আর স্যার এর খেয়াল রেখো। কত সময় লাগবে? আজকে সব কাজ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। যাই হোক, এখন যাই, অনেক কাজ বাকি। রঞ্জনের কথা শুনে হাসান স্যার বুঝে ফেলেছিল হাতে আর সময় বেশি নেই, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। কিন্তু এত কঠিন পাহাড়ের মধ্যে এসব কিছু এত সহজ ছিল না। তবু কায়দা করে দিনার চোখে ফাঁকি দিয়ে এক ফাঁকে হাতের বাঁধন খুলে ফেললেন তিনি, আর তারপর সুযোগ বুঝে দিনাকে বেঁধে ফেললেন। আমাকে ছাড়ুন স্যার, ছাড়ুন আমাকে। আপনি ভুল করছেন, আমাকে এভাবে বেঁধে আপনারা অনেক বড় ভুল করছেন। ভুল আমরা করেছিলাম, তোকে চিনতে অনেক বড় ভুল করেছিলাম। তুই আমাদের সবাইকে এখানে বলি দেওয়ার জন্য এনেছিলি, তাই না? এখন দেখ আমরা কি করি। মিলি, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদের বেরোতে হবে। বাইরে বাইরে ভয়ঙ্কর বিপদ, পালানোর কোনো পথ নেই। স্যার ভুল করছেন, অনেক বড় ভুল করছেন স্যার। মিলি, তুমি বাইরে যাওয়ার পথটা চিনতে পারবে তো? জি স্যার, পারবো। ওদের পূজার ঘরে ঢুকতে পারলেই আমরা সুড়ঙ্গ পথে বের হয়ে যেতে পারবো। তোর কি মনে হয় ওই পথ এখনো খুলে রাখা হয়েছে? এখান থেকে বেরোনোর সব পথ বন্ধ। বাঁচতে হলে এখানেই থাকতে হবে। বোকামি করিস না মিলি, আমার বাঁধন খুলে দে। আমি কথা দিচ্ছি কারো কোনো ক্ষতি হবে না। তোর কি এখনো মনে হয় আমরা তোকে ট্রাস্ট করবো? মিলি, আমার মনে হয় ও আমাদের সময় নষ্ট করার চেষ্টা করছে। ওর সাথে কথা বলে সময় নষ্ট করো না, আমাদের হাতে খুবই কম সময়। আপনি ঠিক বলেছেন স্যার, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। রঞ্জন যে কোনো সময় চলে আসতে পারে। চলেন আমরা বের হই। ভুল করছিস মিলি, অনেক বড় ভুল করছিস। এখনো সময় আছে, আমার ছেড়ে দে, আমি তোদের কথা শেষ করার আগেই দিনার মুখ বেঁধে দিল মিলি। দিনা বারবার ইশারায় ওদের কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু ওরা সেদিকে খেয়াল পর্যন্ত করল না। সন্ধ্যা 6টা। মিলি আর হাসান স্যার এখনো বের হবার কোনো পথ খুঁজে পায়নি। মনে হচ্ছে যেন ঘুরে ঘুরে বারবার একই জায়গায় চলে আসছে ওরা। হঠাৎ মিলির মনে হলো পূজার ঘরটা খুঁজে পেয়েছে। মিলি, আমার মনে হয় আমরা এখান থেকে বের হতে পারবো না। দিনা ঠিকই বলছিল, ওরা সব পথ বন্ধ করে রেখেছে। বুঝতে পারছি না স্যার, ওদের পূজার ঘরটা তো কোন দিকে সেটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওইদিকে এত অন্ধকার কেন? আমার মনে হয় বের হবার রাস্তা ওইদিকে কোথাও আছে। হয়তো ওদের পূজার ঘরটা ওইদিকেই, সেজন্যই এত অন্ধকার ওখানে। আমারও সেটাই মনে হচ্ছে, চলো গিয়ে দেখি। এটাই তো, হ্যাঁ স্যার, এটাই তো সেই পূজার ঘর। আর ইউ শিওর? 100% শিওর স্যার। চলুন আমরা ভেতরে যাই। মিলি, মিলি, স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান। খবরদার, খবরদার,
এক পাও নড়বি না, পালানোর চেষ্টা করলে এক কোপে মাথা কেটে ফেলবো। ধরা পড়ে গেছে ওরা, এখন আর রক্ষা নেই। নিশ্চয়ই ওদের রঞ্জনের কাছে নিয়ে যাওয়া হবে, তারপর ওদের সেই পরিচিত পূজার ঘরে নিয়ে যাওয়া হলো। আজও একইভাবে শয়তান সাধনা হচ্ছে। হাসান স্যার অবাক হয়ে সবকিছু লক্ষ্য করছেন। ঠিক তখনই মেয়ের চোখে পড়ল কালো পোশাক পরা চেহারা থাকা একজন চকচকে ধারালো দাঁ হাতে ওদের দিকেই আসছে। কি হতে যাচ্ছে বুঝতে আর একটু বাকি রইল না মিলি। আজ ওদের পালা। ম্যানেজারের মতো আজ ওদেরও মাথা না, আর ভাবতে পারছে না মিলি। প্লিজ আমাদের মেরো না, আমাদের ছেড়ে দাও, প্লিজ আমাদের মেরো না। দেখো রঞ্জন, তুমি চাইলে আমাকে বলে দিতে পারো, কিন্তু ওই বাচ্চাগুলোকে ছেড়ে দাও প্লিজ। কি করছো তুমি? না প্লিজ, মেরো না, মেরো না। ওদের কোনো কথাই যেন কানে গেল না তার। আস্তে আস্তে দা শূন্যে তুলে সজোরে কোপ বসাবে, ঠিক তখনই গুলির আওয়াজ। আলোয় ভরে গেল চারপাশ। পিস্তল হাতে অনেকগুলো মানুষ এসে ধরে ফেলল শয়তানের পূজারীগুলোকে। এদের মধ্যে আতিককেও পিস্তল হাতে ছুটাছুটি করতে দেখা গেল। কি হচ্ছে ওরা কিছুই বুঝতে পারছে না। খবরদার, কেউ একবার নড়লে গুলি করে খুলে ফেলে দিব। আতিক, তুই তুমি এখানে কি করছো আতিক? আপনাদের পাহারা দিচ্ছিলাম স্যার, যাতে কোনো বিপদ না হয়। মানে আতিক এইমাত্র আপনাদের অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচালো। তা না হলে এতক্ষণে আপনারা মাথা কাটা লাশের তালিকাভুক্ত হয়ে পড়ে থাকতেন। রঞ্জন, তুমি এখানে? তাহলে দা হাতে ওটা কে ছিল? আজরায়েল ছিল স্যার, আপনাদের জানিতে এসেছিল, যাকে আমরা ধরে ফেলেছি। তুমি ধরেছ? মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। রঞ্জন? রঞ্জন না স্যার, আবির, ইন্সপেক্টর আবির আহমেদ। ইন্সপেক্টর আবির? ইন্সপেক্টর? ভয় পাবেন না স্যার, আমি আতিক আর এইমাত্র যাদের দেখলেন ওনারা সবাই পুলিশের লোক। আপনারা এখন নিরাপদ। পুলিশের লোক? আতিক? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে আর কিছু বুঝতে হবে না, এমনিতেই অনেক বেশি বুঝে ফেলেছিস। তোর জন্য আমাদের পুরো প্ল্যান চেঞ্জ করতে হয়েছে, আর একটু হলেই এতদিনে সব কষ্ট মাটি হয়ে যেত। ওহ আতিক, ওকে বকছো কেন? ওকে ইচ্ছে করে এসব করেছে নাকি? আচ্ছা, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ইয়াং ম্যান, তুমি? আসলে স্যার, এখানে কয়েক বছর ধরেই মানুষ ব্ল্যাক ম্যাজিক, চোরাকারবারি সহ নানা ধরনের অপরাধমূলক কাজে জড়িত ছিল, কিন্তু এই হোটেলটা হওয়ার পর থেকে ওদের কাজে বাধা পড়ে। টুরিস্টদের কারণে ওরা নিজেদের সুবিধামতো কাজ করতে পারছিল না, তাই সেদিন সন্ন্যাসী অভিশাপ দিলে ওরা সুযোগে সদ্ব্যবহার করে। ব্ল্যাক ম্যাজিক আর উল্টোপাল্টা কাজ করে পুরো এলাকায়, বিশেষ করে এই নয়নতারা হোটেলে মাথা কাটা লাশের আতঙ্ক ছড়িয়ে দেয়, যাতে হোটেলটা বন্ধ হয়ে যায়। তারপর আর কি, ওদের রাস্তা পরিষ্কার। তার মানে হোটেল ম্যানেজারও ওদের দলের লোক? সেটা জানি না, ম্যানেজারের ব্যাপারে কোনো তথ্য আমরা এখনো ঠিক বের করতে পারিনি। কিন্তু আমাদের এখানে আনলে কেন? আমরা কি করেছি? মাফ করবেন স্যার, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। আমরা আসলে অনেকদিন ধরে এই এলাকায় ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু প্রতিবারই খালি হাতে ফিরে আসতে হয়েছে। পুলিশের ইউনিফর্ম দেখলেই ওরা সাবধান হয়ে যায়, আর আগে থাকতে কিভাবে যেন পুলিশের আসার খবরও পেয়ে যেত। আমরা কোনো প্রমাণ জোগাড়ই করতে পারতাম না। আতিক যখন জানালো যে ওর বোন স্টাডি ট্যুরে যেতে চাইছে, তখনই প্ল্যানটা মাথায় আসে। কায়দা করে আতিক ট্যুরের পার্ট হয়ে গেল, কিন্তু পুরো প্ল্যানটা আতিকের একা হ্যান্ডেল করাটা রিস্কি ছিল। তাই আমি আর রাতুল আপনাদের সাথে আসি। আপনার সাথে সেদিন সিএনজিতে দেখা হওয়াটাও আমাদের একটা প্ল্যানই ছিল। রাতুলকে সাথে আনার জন্য অবশ্য আপনাদের ড্রাইভারকে মাথা কাটা লাশের ভয় দেখাতে হয়েছিল। বেচারা ড্রাইভার।
ভেবেছিলাম ওদের বিরুদ্ধে সব তথ্য জোগাড় করে তবে ওদের ধরবো। সুড়ঙ্গটাও আমি করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে পুরো প্ল্যানটা চেঞ্জ করতে হলো। আর এটা করতে হয়েছে আমাদের মহাপণ্ডিত মিলি রানীর জন্য। তুই পণ্ডিতগিরি না করলে আজ ওদের সব রহস্য আমাদের হাতের মুঠোয় থাকতো। মানে আমি বুঝতে পারিনি, সরি। ও মাই গড, তোমরা এত কিছু করলে আর আমরা কিছুই বুঝতে পারলাম না। আই এম ইমপ্রেসড রঞ্জন। না মানে ইন্সপেক্টর আবি। থ্যাংক ইউ স্যার। কিন্তু মিলি, আপনি কিন্তু কাজটা একদম ভালো করেননি। এভাবে মিথ্যে বলে রাতের অন্ধকারে মন্দিরে আসাটা একেবারে ঠিক হয়নি। সেদিন যদি দিনা আপনাকে মন্দিরে আসতে না দেখতো তাহলে আপনি অনেক বড় একটা বিপদে পড়ে যেতেন। ভাগ্যিস আপনাদের উপর নজর ছিল। আমি বুঝতে পারিনি ব্যাপারটা এত জটিল। সুড়ঙ্গটা দেখে মানে আসলে আমি কৌতূহল ধরে রাখতে পারিনি। আই এম সরি। শুধু কি তাই, দিনাকে যেভাবে বেঁধে রেখে আসছিস, আরেকটু হলে দিনা ওদের হাতে ধরা পড়ে যেত। ভাগ্যিস আমি দিনার উপর নজর রাখছিলাম। আবির, আমরা খুবই লজ্জিত। আসলে আমরা ভেবেছিলাম তোমরা মানে যেভাবে তোমরা কথা বলছিলে, আমি সত্যি খুবই দুঃখিত। ছি ছি স্যার, এভাবে বলছেন কেন? সরি আমাদের বলা উচিত। এভাবে আপনাদের বিপদে ফেলাটা একদম ঠিক হয়নি। আর আপনাদের সাথে যতটুকু খারাপ ব্যবহার করেছি তাও অবশ্য বাধ্য হয়ে ওদেরকে বোঝাতে চেয়েছিলাম আমরা ওদের দলেরই লোক। আসলে আমরা বুঝতে পারিনি যে মিলি এ ধরনের একটা কাজ করে ফেলবে। থাক, যা হবার হয়ে গেছে। এখন চলুন হোটেলে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ওদিকে দিনা হোটেলে ফিরে গেলে রিমা আর বাবলা হাজারটা প্রশ্ন নিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। সব কথা শুনে ওদের মুখ হাঁ হয়ে যায়। ব্যাপারটা ওরা কিছুতেই হজম করতে পারল না। পুরো ব্যাপারটা বুঝতে আর বিশ্বাস করতে অনেক সময় লেগে গেল ওদের। অবশেষে এই ভয়ঙ্কর রাত শেষ হলো। সবাই ঢাকা ফিরে যাচ্ছে। গত 3 দিন ওদের উপর দিয়ে অনেক ধকল গেছে। ইন্সপেক্টর আবির ওদের সাথে যাচ্ছে না। সব কাজ গুছিয়ে টিম মেম্বারদের সাথে নিয়ে ফিরবেন তিনি। তবে সিকিউরিটি হিসেবে রাতুল সহ আরো 2জন লোক ওদের গাড়িতে দিয়েছেন। সরি দোস্ত, তোকে এভাবে বেঁধে রাখার জন্য আমি সত্যি সরি। না না, তুই সরি বলছিস কেন? তোকে এভাবে বিপদে ফেলার জন্য আমি সরি। তোর যদি কিছু হয়ে যেত? বাপরে বাপ, তুই এত সাহসী আগে বুঝিনি। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। দিনা, তোমার কথা না শুনে আমরা আসলেই ভুল করেছি। আমি খুবই লজ্জিত। প্লিজ স্যার, এভাবে বলবেন না। আসলে আমাদের আর কোনো উপায় ছিল না, না হয় এভাবে সবাইকে কখনোই এখানে আনতাম না। আচ্ছা, নয়নতারা হোটেলে কি সত্যি কোনো ভূত নেই? না ম্যাডাম, কোনো ভূত নেই। সবকিছুই ছিল ব্ল্যাক ম্যাজিকের খেলা। তাহলে সেদিন যে তোকে বটগাছ ধরেছিল? এই যুগের হয়ে এটা তোরা বিশ্বাস করলে কি হবে? আমি তো এটা ভেবে অবাক হচ্ছিলাম। আরে এটাও আমাদের প্ল্যান ছিল, যাতে ওখানকার কেউ আমাদের উপর কোনো সন্দেহ না করে আর ব্ল্যাক ম্যাজিক করে আমাদের ভয় দেখাতে না পারে। তার মানে হোটেলে সত্যি কোনো মাথা কাটা লাশ নেই? না ম্যাডাম রিমা, কোনো মাথা কাটা লাশ নেই। সেদিন রাতে আপনি যা দেখেছিলেন সেটা ছিল আপনার হ্যালোসিনেশন। ভিতু ভেবেছিলাম কাকে, আর ভিতুর ডিম বের হলো কে? কিন্তু আমি তো সত্যি দেখেছিলাম। রিমা, তুই বরং মুখে আঙ্গুল দিয়ে বসে থাক। এ ব্যাপারে আর কোনো কথা বলিস না। আমি তো আগেই বলেছিলাম জায়গাটা ভালো না, আমাদের যাওয়াটা ঠিক হবে না। ব্যাপারটা সবাই ফান হিসেবে নিলেও রিমা এটাকে কিছুতেই হ্যালোসিনেশন বলে মেনে নিতে পারছিল না। ওর পরিষ্কার মনে আছে সেদিন সত্যি সত্যি ও মাথা কাটা লাশ দেখেছিল। কিন্তু এখন এ ব্যাপারে কিছু বললে সবাই আরো বেশি করে খেপাবে। তার চেয়ে মিলির কথা মতো মুখে আঙুল দিয়ে বসে থাকাই ভালো। এসব ভাবতে ভাবতে গ্লাসের ভেতর দিয়ে পাশের রাস্তার উপর তাকাতেই চমকে ওঠে রিমা। রাস্তার উপর কিসের যেন একটা ছায়া পড়েছে। মনে হচ্ছে ছায়াটা পেছনের কোনো কিছু থেকে আসছে। দেখার জন্য পেছনে তাকাতেই মুখ ফ্যাকাশে হয়ে গেল রিমার। সেই মাথা কাটা লাশ ওদের পেছন পেছন আসছে আর ওর দিকে হাত বাড়িয়ে ইশারায় ওকে ডাকছে।
এই ছিল আজকে কুয়াশার কাহিনী। আজকে কাহিনীর নাম হোটেল নয়নতারা। এই কাহিনীটি আমাদেরকে পাঠিয়েছেন মার্লিন আর নাট্যাংশ অভিনয় করেছেন, নাট্যাংশ পরিচালনা করেছেন শাগুফতা আবিদ শাড়ি এবং অসাধারণ সাউন্ড শুনছিলেন। আজকে সাউন্ড করেছেন আমাদের সাউন্ড এডিটর খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, হাসান স্যারের চরিত্রে অভিনয় করেছেন অরণ্য শান্ত, রঞ্জনের চরিত্রে প্রত্যয়, আতিকের চরিত্রে আপেল, বাবলার চরিত্রে নীলাঞ্জনা, রিমার চরিত্রে মিনু, শাড়ি করেছে মিলির চরিত্র এবং দিনা করেছে কুমকুম।